নমস্কার বন্ধুরা, মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা প্রশ্ন পর্ব 20 উত্তর পর্ব। এর আগের দিন আমরা প্রশ্ন পর্ব 20 দিয়ে দিয়েছি। যারা যারা এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিয়ে আগে তোমরা প্রশ্নের উত্তরগুলো করে নিও, তারপরে আজকের উত্তর মিলিও। তো আজকে আমরা প্রশ্ন পর্ব 20 যে উত্তর সেটা আলোচনা করে দিচ্ছি। তো যারা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যাদের কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু ব্যাকরণ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এবং আমি ব্যাকরণ সম্বন্ধে আলোচনা আরও বেশি করে শুরু করব। এখন আপাতত ব্যাকরণ আর টেক্সট দুটোই দিচ্ছি, পরে ব্যাকরণ নিয়ে প্রশ্ন উত্তর পর্ব আরও চলবে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আমরা যে কমিউনিটি গাইডলাইন্সে প্রশ্নগুলো দিচ্ছি ওগুলোতে তোমরা কিন্তু পার্টিসিপেট করো। ওখানে অনেকেই তোমরা ঠিক উত্তর দিচ্ছ, আবার অনেকে আছো যেগুলো খুব কমন প্রশ্ন সেগুলোরও ভুল উত্তর দিচ্ছ। তো এইগুলো একটু তোমরা খেয়াল করো, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি। আমি আছি শ্রবণা মণ্ডল, তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে। তো বন্ধুরা, আজকে 20 উত্তর পর্ব শুরু করছি। এর আগের দিন আমরা যে 18 বা 19 বা যেগুলো আজ অব্দি 1 থেকে 19 নম্বর প্রশ্ন পর্ব উত্তর পর্ব দিয়েছি, সেখান থেকে তোমরা কতটা প্রস্তুতি নিতে পেরেছো এটা কিন্তু কমেন্টে তোমরা জানাতে পারো। এবং যেগুলো আগেও বলেছি, আমি আবারও বলছি, যেগুলো তোমাদের কাছে নতুন লাগছে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু তোমরা খাতায় তুলে রাখতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন ছিল, গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটি কার লেখা? অপশন ছিল কয়ে রামমোহন রায়, খয়ে বিদ্যাসাগর, গয়ে হ্যালহেড এবং ঘয়ে রবীন্দ্রনাথ। এবং উত্তর হবে অপশন ক, রামমোহন রায়। আমরা জানি এটা একটা অত্যন্ত পরিচিত গৌড়ীয় ব্যাকরণ, অনেকেই হয়তো জানে, যারা যারা জানো না তারা জেনে রাখো রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, ঠিক আছে? এবং আরও অন্যান্য যারা ব্যাকরণ লিখেছে, বিশেষ করে আমরা যখন ব্যাকরণ শিখছি, ব্যাকরণ পড়ছি, কার কোনটা ব্যাকরণ রচিত, কে কোনটা ব্যাকরণ লিখেছেন, সেই নামগুলো কিন্তু আমাদের জানা অবশ্যই কর্তব্য। তাই আমি এই প্রশ্নটা দিয়েছি। তো চলো এরপর 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি যৌগিক কালের মধ্যে পড়ে? অপশন ছিল কয়ে সাধারণ বর্তমান, খয়ে ঘটমান বর্তমান, গয়ে সাধারণ অতীত আর ঘয়ে সাধারণ ভবিষ্যৎ। এবং উত্তর হবে অপশন খ, ঘটমান বর্তমান। আমরা ক্রিয়ার কালের আলোচনা করেছিলাম যে মৌলিক কাল আর যৌগিক কাল। যৌগিক কাল যদি মনে রাখতে পারো, মৌলিক কাল এমনি মনে থাকবে। আমি বলেছিলাম যে যৌগিক কাল মনে রাখবে যেগুলো পুরাঘটিত, আর ঘটমান যেগুলো হবে সেগুলোই কিন্তু যৌগিক কাল। এরকম করে যৌগিক কাল 6টা আছে। ঘটমানের ক্ষেত্রে 3টে, মানে ঘটমান অতীত, ঘটমান বর্তমান, ঘটমান ভবিষ্যৎ। আর পুরাঘটিতের ক্ষেত্রেও 3টে আছে, পুরাঘটিত অতীত, পুরাঘটিত বর্তমান আর পুরাঘটিত ভবিষ্যৎ। এই 6টা হচ্ছে যৌগিক কাল, এবং বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো কিন্তু মৌলিক কাল, ঠিক আছে? তাহলে এখানে উত্তর হবে অপশন খ। আচ্ছা, এরপর 3 নম্বরের প্রশ্ন আছে, বিশেষণের তারতম্য বোঝাতে তম কখন প্রযুক্ত হয় বা যুক্ত হয়? অপশন আছে কয়ে 1-এর মধ্যে তুলনায়, খয়ে 2-এর মধ্যে তুলনায়, গয়ে 2-এর বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনায়, আর ঘয়ে কেবল ক সঠিক। এবং উত্তর হবে অপশন গ, 2-এর বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনায় কিন্তু তম। আর তর 1-এর বা তার 1 বা 2-এর মধ্যে, 1-এর সঙ্গে যদি বা 2-এর সঙ্গে যদি তুলনা করা হয়, সেটার ক্ষেত্রে হয় তর, আর তার বেশি হলে 2 বা তার বেশি হলে তম প্রযুক্ত হয়। এটা বিশেষণের তারতম্য বোঝাতে, ঠিক আছে? আচ্ছা, এরপর 4 নম্বর প্রশ্ন ছিল, সমাপিকা ক্রিয়াবিহীন পদ সমষ্টি কোন কর্তাতে দেখা যায়? অপশন ছিল কয়ে সাধন কর্তা, খয়ে বাক্যাংশ কর্তা, গয়ে উপবাক্যীয় কর্তা আর ঘয়ে অনুক্ত কর্তা। এবং উত্তর হবে অপশন খ, বাক্যাংশ কর্তা। আমরা জানি বাক্যাংশ কর্তার উপবাক্য কর্তা কাকে বলে। উপবাক্য কর্তার চেনার উপায় হচ্ছে তার মধ্যে থাকবে একটা উদ্দেশ্য, বিধেয় এবং সমাপিকা ক্রিয়া। উদ্দেশ্য বিধেয় থাকলেই সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে সেই রকম বাক্য বা খণ্ড বাক্য বা উপবাক্য যখন একটা বাক্যে ব্যবহৃত হবে, তখন সেটা উপবাক্যীয় কর্তা। আর বাক্যাংশ কর্তায় কিন্তু সমাপিকা ক্রিয়া, উদ্দেশ্য, বিধেয় এগুলো কিছুই থাকবে না। একটা বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হবে, সেটাই বাক্যাংশ কর্তা। তাহলে সমাপিকা ক্রিয়াবিহীন যেটা পদ সমষ্টি, সেটা কিন্তু বাক্যাংশ কর্তা, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে অপশন খ। এরপর 5 নম্বর প্রশ্ন ছিল, কে যেন গো ডাকিছে আমায়, কে কোন জাতীয় সর্বনাম? অপশন ছিল কয়ে ব্যক্তিবাচক, খয়ে নির্দেশক,
গয়ে অনির্দেশক আর ঘয়ে আত্মবাচক। এবং উত্তর হবে অপশন গ, অনির্দেশক। আমরা জানি নির্দেশক অনির্দেশক কোনগুলো। নির্দেশ মানে যেগুলো নির্দেশ করবে, এটা ওটা সেটা, এইভাবে। এর আবার কাছের নির্দেশক আছে, দূরের নির্দেশক আছে, সেগুলো আমরা সর্বনামী ডিটেলসে পড়িয়েছি। আর অনির্দেশক মানে যেটার সম্বন্ধে কোনো কিছু নির্দেশ করে বলা হবে না, ঠিক আছে? কে, কেহ, হ্যাঁ, এইভাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে অনির্দেশক। তো এখানে কে বলা আছে, অর্থাৎ নির্দিষ্ট করে বলা নাই কার কথা বলা হচ্ছে, ওই জন্য সেটা হচ্ছে অনির্দেশক সর্বনাম, ঠিক আছে? এরপর 6 নম্বর প্রশ্ন ছিল চ বা ছ এর পরে, চ বা ছ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গের স্থানে কি হয়? অপশন ছিল কয়ে চ, খয়ে চয়ে ছয়ে, গয়ে তালব্যস্য, গয়ে দন্তস্ব আর ঘয়ে তালব্যস্য। এবং উত্তর হবে অপশন ঘ, তালব্যস্য। আমরা এটা জানি সন্ধির সূত্র, চ বা ছ পরে থাকলে পূর্ববর্তী বিসর্গের স্থানে কিন্তু তালব্যস্য হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর 7 নম্বর যে প্রশ্ন ছিল ব্যাকরণ থেকে, দলের শীর্ষ বলা হয় কোনটিকে? অপশন ছিল কয়ে স্বরধ্বনি, খয়ে ব্যঞ্জনধ্বনি, গয়ে মিশ্রধ্বনি নাকি ঘয়ে অর্ধস্বরকে। এবং উত্তর হবে অপশন ক, স্বরধ্বনিকে দলের শীর্ষ বলা হয়। আমরা যখন দল আলোচনা করেছিলাম সম্ভবত এটা বলেছিলাম যে স্বরধ্বনি হচ্ছে দলের শীর্ষ। এটা জেনে রাখবে, দল আলোচনা করার সময় এগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? তো বন্ধুরা, ব্যাকরণ থেকে এই ছিল 7টা প্রশ্ন। এরপর আমরা যে হিমালয় দর্শন থেকে প্রশ্ন দিয়েছিলাম, নবম শ্রেণীর পাঠ্য বই, সেখান থেকে যে উত্তরগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, 8 নম্বর প্রশ্ন ছিল হিমালয় দর্শন গ্রন্থে কোন রেলগাড়ি সবচেয়ে ছোট বলে উল্লেখ করেছেন লেখিকা? অপশনগুলো শুনে নাও। কয়ে আছে ইস্ট ইন্ডিয়ান, খয়ে ইস্টার্ন বেঙ্গল, গয়ে হিমালয়ান আর ঘয়ে ওয়েস্ট ইন্ডিয়ান। এবং উত্তর হবে অপশন গ, হিমালয়ান রেলগাড়ি। পাঠ্যে পরিষ্কার বলা আছে যে হিমালয়ান রেলগাড়িগুলো এতটাই ছোট যে ইচ্ছা করলেই সেটা উঠা যায় নামা যায়, ঠিক আছে? তাই উত্তর হবে অপশন গ। আচ্ছা, এরপর 9 নম্বর প্রশ্ন ছিল এখনো শীত বোধ হয় না, কত উচ্চতায় পৌঁছে লেখিকা একথা বলেছেন? অপশনগুলো দেখো। কয়ে ছিল 2000 ফিট, আর খয়ে ছিল 3000 ফিট, গয়ে ছিল 2500 ফিট আর ঘয়ে ছিল 4000 ফিট, ঠিক আছে? অপশনগুলো ভালো করে দেখবে। এবং প্রশ্নটা এখানে দিয়েছি এখনো শীত বোধ হয় না, এটা বলেছিলেন লেখিকা। 9-এর খ উত্তর হবে 3000 ফিট উচ্চতায় পৌঁছে তিনি এরকম কথা বলেছিলেন, ঠিক আছে? আচ্ছা, 10-এর প্রশ্ন ছিল ইহার সৌন্দর্য বর্ণনাতীত কার সৌন্দর্যের সম্বন্ধে বলা হয়েছে? অপশন আছে কয়ে চায়ের ক্ষেত্র, খয়ে শ্বেত কুজ্ঝটিকা, গয়ে জলপ্রপাত আর ঘয়ে মেঘের সৌন্দর্য। এবং এটার ক্ষেত্রে বলা হয়েছে যে অপশন গ হচ্ছে উত্তর, জলপ্রপাত। জলপ্রপাতের সম্বন্ধে বলা হয়েছে যে ইহার সৌন্দর্য বর্ণনাতীত। এগুলো একটু ভালো করে খেয়াল করবে, এইভাবে লাইন তুলে প্রশ্ন দিলে যাতে করতে পারো সেরকম ভাবে খুঁটিয়ে পড়বে টেক্সটটা। আচ্ছা, এরপর 11 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? বলেছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রত্যেকেই জানো। কয় অপশন আছে 4846 ফিট, খয়ে 4864 ফিট, গয়ে 4684 ফিট আর ঘয়ে 4486 ফিট। এবং উত্তর হবে অপশন খ, 4864 ফিট, ঠিক আছে? আচ্ছা, 12-র প্রশ্ন ছিল কোনটি প্রাকৃতিক শোভা আরো শতগুণ বৃদ্ধি করেছে বলে উল্লেখ করেছেন? কয় অপশন আছে মেঘের সৌন্দর্য, খয়ে চায়ের ক্ষেত্র, গয়ে শ্বেত কুজ্ঝটিকা আর ঘয়ে নির্ঝর। এবং উত্তর হবে অপশন খ, চায়ের ক্ষেত্রগুলো প্রাকৃতিক শোভা আরো শতগুণ বৃদ্ধি করেছে। 13-র প্রশ্ন ছিল লেখিকাদের ট্রাং কয়টা ভ্রমক্রমে কোথায় বুক হয়েছিল? কয় অপশন আছে শিলিগুড়ির ঠিকানায়, খয়ে দার্জিলিং এর ঠিকানায়, গয়ে কার্শিয়াং স্টেশনে আর ঘয়ে গ্যাংটকে। এবং উত্তর বুঝতেই পারছো, দার্জিলিং এর ঠিকানায় বুক হয়ে গেছিল, অর্থাৎ অপশন খ হচ্ছে উত্তর। 14 নম্বর প্রশ্ন আছে লেখিকাদের বাসায় যাবার পর কদিন বৃষ্টি হয়েছিল বলে উল্লেখ করেছেন? কয় অপশন আছে একদিন, খয়ে 2 দিন, গয়ে 3 দিন আর ঘয়ে 4 দিন। এবং উত্তর হবে অপশন ক, মাত্র একদিন বৃষ্টিপাত হয়েছিল, ঠিক আছে? 15-র প্রশ্ন ছিল লেখিকারা কোথা থেকে জল পেতেন? কয় অপশন ছিল কূপ থেকে, খয়ে নদী থেকে, গয়ে পুষ্করিণী থেকে আর ঘয়ে কোনোটাই না।
এবং উত্তর হবে অপশন ঘ, কোনোটাই না। কারণ পরিষ্কার পাঠ্যে লেখা আছে যে কূপ, নদী, পুষ্করিণী এসব কিছুই নেই, সবে ধন নির্ঝরের জল। ঠিক আছে, তাহলে ঝর্ণা বা নির্ঝর থেকে তিনি জল পেতেন লেখিকারা, তাই এখানে উত্তর হবে অপশন গ, কোনোটাই না। তো বন্ধুরা, এই ছিল 15টা প্রশ্ন মোটামুটি আজকের পর্ব থেকে। অনেকেই আশা করি ঠিক করেছ। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং কে কটা ঠিক করলে ভুল করলে সেগুলো নিজেরা মিলিয়ে নিতে পারো। তো যদি ভিডিও আজকের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।